আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রতিনিয়ত বাড়ছে মাছ, মাংস এবং ডিম সহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আগেই, কিন্তু কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে। বরং 5 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। পেঁয়াজ হলো 75, আলু হলো 55। কোরবানির ঈদের 1 মাস বাকি থাকলেও খোঁড়া যুক্তিতে বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। জিরার দাম আর এলাচের দামটা খুব বেশি বাজারে, ঠিক আছে। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। পুরা বসির দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়ে তো বেশি। এটা মাছ যেখানে 800 টাকা কেজি হওয়ার কথা 1200 টাকা কেজি যাচ্ছে, হয়তো 1100 বা 1000 টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। ডিম মুরগির বাজার নিয়ন্ত্রণ যেন এখন কারো হাতেই নেই। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালিতে পাওয়া যেত, এখন তা পেতে গুনতে হচ্ছে 60 টাকা। 95-100 যে বাচ্চাটা আমি কিনবো, এই বাচ্চাটা কিনে আমি 1 মাস 1.5 মাস পালার পরে এই খরচ নিয়ে আমার পোষায় না, তার জন্য দাম বাড়ছে। কালকে দামের থেকে আজকে 100 ডিমে 45 টাকা বেশি দিয়ে কিনছি। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। বাজেট যেটা দেয়া হবে সেটাই বাস্তবায়ন করা হবে, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্রতা সাধন করতে জিডিপি কিছুটা কমে আসলেও সেটি দ্রুত সময়ে কাটিয়ে ওঠা সম্ভব। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক পরিস্থিতির বিশ্ববাজারের অস্থিতিশীলতার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে মন্তব্য করে সবাইকে উৎপাদনশীলতায় মনোযোগী হবার আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের পেশাদার অর্থনীতিবিদদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই যার প্রতিটি সদস্য নির্মোহ গবেষণা আর গবেষণালব্ধ বিষয়বস্তুর প্রচারের মাধ্যমে অবদান রেখে চলেছেন দেশ ও জাতির কল্যাণে। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমি উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, কারো করুণার পাত্র হয়ে নয়, বাংলাদেশ এখন নিজের মর্যাদা নিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে। একটার পর একটা কু 18-19টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। ঋণের জাল থেকে প্রান্তিক মানুষকে মুক্ত করে তাদের নিজেদের সক্ষম করে গড়ে তোলা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান বৈশ্বিক সংকট আর বাজার বাস্তবতা নিয়েও। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছ্রতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। নানা উদ্যোগের মাধ্যমে চলমান অস্থিতিশীল বাজার দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পায়ে দাঁড়াতে হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। আগামীতেও দলের প্রতি মানুষের এই আস্থা ধরে রেখে সামনে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। শুক্রবার সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। মারুফ রেজার আরও একটি রিপোর্ট। নানা শঙ্কা কাটিয়ে আজ থেকে ঠিক 43 বছর আগে এই দিনে শত প্রত্যাশা নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তো দিনটির প্রথম প্রহরেই দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে ছুটে আসেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে শুভেচ্ছা বক্তব্যে কিছু ঘটনার স্মৃতিচারণ করেন সরকার প্রধান। কৃতজ্ঞতা জানান নেতাকর্মীদের। বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সাধারণ মানুষের মাঝে যে আস্থা তৈরি করেছে আওয়ামী লীগ, এটি ধরে রাখতে হবে আগামীতেও। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয়ের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি, তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। শুভেচ্ছার এই আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রতিবেশী দেশ সরকারকে নিয়ন্ত্রণ করে, বিএনপির এমন কথার বিরোধিতা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন তিনি। কাদের বলেন, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের জনগণ আর দেশের সংবিধান। যত বাধা আসুক, আওয়ামী লীগ কখনো সংবিধানের বাইরে যাবে না। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে দেশি বিদেশি কোন শক্তি নয়। সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরে আবার তাদের সমালোচনাও করে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শুক্রবার বিকেলে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মন্তব্য করেছেন তিনি। মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল নির্বাচনের আগে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে, কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলও নড়েনি, তারা আগের অবস্থানেই আছে। আমেরিকার যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি যে বাংলাদেশের সরকার আজকে নৈতিকভাবে বাংলাদেশ শাসন করছে। তারা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়নি, এবং এই সাজানো নাটকীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি তারা সত্যিকার জনগণের প্রতিনিধি নন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেই অবস্থান থেকে তারা এক চুল সরেনি। রাজধানীর বাসাবোর মায়াকানন এলাকায় একটি নির্মাণাধীন 10তলা ভবনের মাচা ভেঙে নিচে পড়ে মারা গেছেন 3 শ্রমিক। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ। শরীয়ত খানের রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 38 বছর বয়সী আলতাফুল মাত্র 5 দিন আগে মৃত বোনকে দাফন করে এসে আজই যোগ দিয়েছিলেন কাজে। বোন হয়েছে বড় আর হয়েছে বোনের পিঠটা পিঠি ছোট। এই মাটি দিয়া কালকা আইসা আজকে সকালে কামে গেছে, যাই যে মারা গেল। বাবা 1 বছর স্ট্রোক করছে আর মা আজকে পোলার কথা হইনা স্ট্রোক করছে। বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হন বাবা, আর আজ ছেলের মৃত্যুর সংবাদে মুমূর্ষু অবস্থা মায়েরও। এক ছেলে এক মেয়ে রেখে যাওয়া আলতাফুলের পরিবার এখন চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। কন্ট্রাক্টর বলছে, তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ, 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ, আমরা যাই খরচা মরচা যাই কিছু লাগুক আমরা তোমরা দিব, তোমরা হবে না, নিরাশ হবে না। নিহত আরেকজন অন্তর, 25 বছরের যুবকের বাড়ি ময়মনসিংহে। তার স্বজনদের দাবি, কোনো কাটা ছেঁড়া ছাড়াই সন্তানের মরদেহ নিতে চান তারা।
আমরা কোনো কেস মামলা করবো না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করবো না, এটা ক্ষতিপূরণ হেরা যা করে তাই। গুরুতর আহত শরীফুলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ এবং পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচায় কাজ করছিলেন তারা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না কারো। হঠাৎ মাচা ভেঙে পড়ে যান 3 জনই। নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাজনিত ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। যে বাঁশগুলোতে কাজ করছে আর যে চালনিগুলো কাজ করছে কোনো সেফটি নেই। আসলে রাজুক একবারে সেখানে ভেঙে দিয়ে গেছে। 15 দিন পরে ওনারা আবার রাজুকরে তোয়াক্কা না করে সেম আবার রাজুক থেকে 3-4 হাত বাইরে কাজটা ওনারা 10 তলা পর্যন্ত করে গেছে। এত বড় একটা ভবনে কাজ করলে এটারে কিছু প্রোটেকশন থাকা উচিত ছিল, তারপরে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তো কিছুই নেই। এদিকে ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপকমিশনার। যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে, তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। ভবনটির মালিক এবং প্রকৌশলীকে পুলিশ ধরতে না পারলেও নিহত স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। শরীয়ত খান, RTV, ঢাকা। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রামের বসন্তপুর এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। এ সময় আহত 10 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে 2 জন হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন এবং চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিয়াদ। স্থানীয়রা জানান ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি মহাসড়কে 14 গ্রাম উপজেলার বসন্তপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে 10 জন। গ্রামের বসন্তপুর গ্রামে একটা স্লিপার রিল্যাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 5 জনকে মৃত অবস্থা পায়। রিল্যাক্স গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একদম। তো বাগিনা পড়াশোনা করতে হতো ঢাকায়। 10 জনের মধ্যে 7 জনকে আমরা হায়ার সেন্টার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়েছি, আর বাকি 3 জনকে আমরা চিকিৎসার জন্য হায়ার সেন্টারে রেফার করেছি। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে, আর বাকিটা আমাদের তদন্ত করে দেখতে হবে। পঙ্গু হাসপাতালে বন্ধ MRI এবং সিটি স্ক্যান পরীক্ষা, অথচ বিশেষায়িত এই হাসপাতালে এই দুটি পরীক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। 1 বছর ধরে অকেজো MRI মেশিনটি মেরামতযোগ্য নয়, আর 4 মাস ধরে নষ্ট হয়ে আছে সিটি স্ক্যান মেশিনটিও। এতে চরম দুর্ভোগে সাধারণ রোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জরুরি চিকিৎসার জন্য 1972 সালে শহীদ সরওয়ার্দী হাসপাতালের বারান্দায় অস্থায়ীভাবে শুরু হয় পঙ্গু হাসপাতালের কার্যক্রম। তারপর থেকে দুর্ঘটনায় পড়া রোগীদের আস্থার নাম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। ভালো চিকিৎসা সেবা পাওয়ার আশায় সারা দেশ থেকে রোগীরা ছুটে আসেন এখানে। চিকিৎসা খরচও অপেক্ষাকৃত কম। মাজায় ব্যথা, হাড়ের ক্ষয়, চিকিৎসা চলতেছে দীর্ঘদিন ধরে। অন্যান্য হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল আমার মোটামুটি ভালো। পঙ্গুতে অনেক আলহামদুলিল্লাহ অনেক সেবা দেয় ভালো। এই হাসপাতালে 29টি অপারেশন থিয়েটারে প্রতিদিন অস্ত্রোপচার করা হয়। প্রতিদিন প্রায় 85 থেকে 90টা হয়, এর বেশি কখনো হয়, 2টা কম হয়। এতগুলো অপারেশন একটা হাসপাতালে হওয়া, এটা বাংলাদেশে কোনো হাসপাতালে আছে কিনা আমার জানা নেই। অ্যানেস্থেশিয়ার জনবল সংকটটা আমাদের খুব বেশি ভোগাচ্ছে। জনবল যদি আর একটু বাড়ানো যায় তাহলে এই সেবার পরিধিটা মানটা আর একটু সুন্দরভাবে করা সম্ভব। অথচ ব্যস্ত এই হাসপাতালে 1 বছরের বেশি সময় ধরে অতি জরুরি সেবা MRI পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রোগীরা। MRI যে পরীক্ষাটা দিয়েছি, আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি, প্রায় 2 দিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না। ডাক্তারকে আমি বারবার বলি, ডাক্তার আমার এখানে মেশিনটা নাই, আপনারা অন্য কোথাও থেকে নিয়ে আসেন। তা আমি এই রুগী নিয়ে কীভাবে যাব? এই রুগী ধরতে পারি না, তুলতে পারি না। রুগীর যে সমস্যা, না ছাড়া অনেক কষ্ট। হ্যাঁ, এই জন্য আর বাইরে নিতে গেলে আমার ব্যয়বহুল খরচ, আমি খরচ বহন করার মতো আমার সাধ্য নাই। MRI আর সিটি স্ক্যান পপুলার থেকে করেছি।
এমআরআই আপনার 7,000 টাকা হচ্ছে, 2,000 টাকা ডিসকাউন্ট নিছে, 5,000 টাকা। সিটি স্ক্যানও 6,000 কত টাকা হচ্ছে, 5,000 টাকা নিছে আর কি। এটা কয়েক মাস হলো এটা ঠিক করার জন্য প্রসেসিংয়ে আছেন। আর এমআরআই মেশিনটা একবার ডেড হয়ে গেছে, ওটা ঠিক করার কোনো বিকল্প নেই। নতুন মেশিনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান। অর্থোপেডিক হসপিটালে এমআরআই ছাড়া আসলে চিন্তাই করা যায় না। যেসব পেশেন্ট এখানে আসে, এমআরআই, সিটি, এক্সরে এটা খুবই এসেনশিয়াল। মেশিন কেনার জন্য আমরা লিখেছি, এখন ওরা যদি মানে সরকারি কর্তৃপক্ষ আমাদের কাছে চাবে যে এই মেশিনটা কীভাবে, বা ওরা যখন কেনার ডিসিশন নেবে তখন আমরা যা যা প্রয়োজনে আমরা কিছু দিব। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো জানি না, আমি তো হলাম মাত্র বয়স আমার 3.5 মাস 4 মাস। সুতরাং আপনি যেটা বললেন সেটা আমি পঙ্গু হাসপাতালের পরিচালককে জিজ্ঞেস করব, তদন্ত করে দেখব কেন এটা বন্ধ, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জরুরি রোগীদের চিকিৎসায় দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা দূর করে পঙ্গু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান পরীক্ষা চালুর দাবি রোগী ও চিকিৎসকদের। দীপ্ত পাল, RTV, ঢাকা। রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে ব্যর্থ হওয়া 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। আশ্রয় প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান। সেখানে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন তারা। এর মধ্যে শুধু 5% আবেদনই মঞ্জুর করে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। বাকি আবেদনকারীদের নতুন রিটার্ন চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে এ নতুন চুক্তি করেছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী SM ওহিদুজ্জামান। বাগেরহাটের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। ওহিদুজ্জামান অভিযোগ করেন যে চেয়ারম্যান প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অশোক বড়াল নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অশোক বড়াল। গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে চাপ দিতে বিশ্ব আদালতে আর্জি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে বাইডেনকে ক্ষমতা প্রদান করে একটি বিল পাশ করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্ট। গেল বছর 29শে ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার পর গাজায় ইসরায়েলের চলমান অভিযান বন্ধে চতুর্থবারের মতো আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দিনের যুক্তিতর্কে প্রিটোরিয়া অভিযোগ করেছে গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ বর্বরতা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আর্জি দেশটির। গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রায় 42%ই শিশু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল 7 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় 35,272 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সবার সম্মান করতে হবে উল্লেখ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলে অস্ত্র সহায়তার জন্য বাইডেনকে ক্ষমতা দিতে আইনসভার নিম্নকক্ষে পাশ করা বিল এখন সিনেটে পাশের অপেক্ষায় রয়েছে। এদিকে যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন গাজায় এখনো হামাসকে ধ্বংস করতে না পারায় অজুহাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। অন্যদিকে চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেন, RTV। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। এই মহা আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে স্বাগতিকদের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসির সূচি অনুযায়ী 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তর দল। 28 মে প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আর 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্তর ইয়াত্রা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপির 1 নম্বর মাঠে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে 254 রানে হারিয়েছে মোহামেডান। সেঞ্চুরি করেছেন মোহামেডানের ভারতীয় ওপেনার জাসিয়া আক্তার। আর 4 নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে 65 রানে জিতেছে কলাবাগান। 3 নম্বর মাঠে আনসার এবং ভিডিপিকে 8 উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক। এর আগে 3 নম্বর মাঠে নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন এবং বিসিবির নারী উইংয়ের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।